দুপুরের তীব্র রোদ যেন দিল্লির চওড়া রাস্তাগুলোকে গিলে নিচ্ছিল। শীতাতপ নিয়ন্ত্রিত বিলাসবহুল গাড়ির ঠান্ডা কাচের ওপার থেকে পৃথিবীটা একটা অস্পষ্ট ছবির মতো পেরিয়ে যাচ্ছিল। প্রিয়া রয় তার পছন্দের সুর শুনছিল। তার রেশমি দপাট্টা বাতাসে আস্তে আস্তে দুলছিল। সেই শহরের সবচেয়ে দামি শোরুম থেকে কেনাকাটা করে ফিরছিল। তার মুখে একটা শান্তি ছিল, এমন এক তৃপ্তি যা শুধুমাত্র সেই মানুষগুলোর কপালে জোটে যাদের জীবনে কোনো অভাব নেই। কিন্তু তখনই তার নজর রাস্তার ওপারে চলতে থাকা একটা নির্মাণ সাইটের ওপর পড়ল। সেখানে ধুলো আর ঘামে মাখা কিছু শ্রমিক সিমেন্টের বস্তা তুলছিল। তাদের ঝুঁকে পড়া কোমর আর ক্লান্ত মুখগুলো প্রিয়ার আরামের দুনিয়া থেকে বহু দূরে ছিল। তাদের দেখে দয়া হলো, কিন্তু পরের মুহূর্তেই তার চোখ একজন শ্রমিকের ওপর গিয়ে থামল। এক মুহূর্তের জন্য তার হৃৎস্পন্দন যেন বন্ধ হয়ে গেল। সেই ড্রাইভারকে দ্রুত বলল, গাড়ি থামাও, এখানেই থামাও। ড্রাইভার হঠাৎ ব্রেক করল। প্রিয়াঠার চোখ কচলাল। তার বিশ্বাস হচ্ছিল না। ধুলোমাখা পোশাকে, যার মুখ ঘাম আর কালি দিয়ে মাখা ছিল, সেই ব্যক্তি, সে ছিল অর্পণ সেন, তার স্বামী অর্পণ। সেই অর্পণ যে শহরের একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে ম্যানেজার ছিল। সেই অর্পণ যে রোজ সকালে ইস্ত্রি করা পোশাক পরে চামড়ার ব্রিফকেস নিয়ে অফিসে যেত। সেই অর্পণ যে প্রিয়াকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে তাকে পৃথিবীর সব সুখ দেবে। সেই অর্পণ আজ এখানে তপ্ত রোদে সিমেন্টের বস্তা নিজের পিঠে নিয়েছিল। তার মুখে সেই একই সরলতা ছিল, কিন্তু চোখে একটা গভীর ক্লান্তি ছিল যা প্রিয়া আগে কখনো দেখেনি। প্রিয়ার গলা শুকিয়ে গেল। তার কানে বাজতে থাকা সঙ্গীত এখন গোলমাল লাগছিল। সে এসি বন্ধ করে দিল, কিন্তু তবুও তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তার চোখের সামনে 5 বছর আগের ছবিগুলো ঘুরতে লাগল, যখন সে কলেজে অর্পণের সাথে প্রথম দেখা করেছিল। অর্পণ ছিল সাধারণ পরিবারের ছেলে, কিন্তু তার চোখে বড় স্বপ্ন আর হৃদয়ে ছিল অটুট আত্মসম্মান। প্রিয়া ছিল শহরের অন্যতম বড় শিল্পপতি মিস্টার বাসুর একমাত্র মেয়ে। দুজনের দুনিয়া আলাদা ছিল, কিন্তু ভালোবাসা সেই দূরত্বগুলোকে মুছে দিয়েছিল। প্রিয়ার বাবা এই সম্পর্কের ঘোর বিরোধী ছিলেন। তিনি বলেছিলেন, প্রিয়া, এই ছেলে তোমার স্ট্যান্ডার্ডের নয়। আজ ভালোবাসায় অন্ধ হও, কিন্তু যখন জীবনের বাস্তবের মুখোমুখি হবে তখন তুমি পছতাবে। কিন্তু প্রিয়া তার বাবার কথা শুনল না। সে অর্পণকে বিয়ে করল এবং তার বিলাসবহুল বাড়ি ছেড়ে অর্পণের ছোট কিন্তু ভালোবাসাপূর্ণ অ্যাপার্টমেন্টে চলে এলো। অর্পণ দিনরাত পরিশ্রম করল। সে কখনো প্রিয়াকে কোনো কিছুর অভাব বোধ হতে দেয়নি। তার যোগ্যতার জোরে সে উন্নতির সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগল এবং আজ সে একটা সম্মানিত পদে ছিল। তারা নিজেদের একটা সুন্দর বাড়িও কিনেছিল। প্রিয়ার তার সিদ্ধান্তের উপর গর্ব ছিল। সে তার বাবাকে ভুল প্রমাণ করেছিল, বা হয়তো নয়। আজ রাস্তার ওপাশের দৃশ্য তার বাবার কথাগুলোকেই যেন সত্যি প্রমাণ করছিল। তার মনে হাজারো প্রশ্ন জাগতে লাগল। অর্পণের কি চাকরি চলে গেছে? সে কি তার থেকে কিছু লুকাচ্ছে? যদি তাই ছিল, তবে সে প্রিয়াকে কেন জানালো না? তার ভালোবাসা, তার বিশ্বাস কি এতই দুর্বল ছিল যে সে তার স্বামীর পাশে কঠিন সময় দাঁড়াতে পারত না? প্রিয়ার চোখ থেকে জল গড়িয়ে এলো। তার ধনী দুনিয়ার কাঁচের মহলটা যেন ফেটে গেল। সে কাঁপতে থাকা হাতে দরজা খুলল। সে রাস্তা পার করে অর্পণের কাছে যেতে চাইল। তাকে জিজ্ঞেস করতে চাইল যে আসলে এই সব কী ছিল। কিন্তু যেই সে পা বাড়ালো, একটা দ্রুতগামী গাড়ি তার পাশ দিয়ে গেল। ড্রাইভার চিৎকার করে বলল, ম্যাডাম সামলে, এটা মেন রোড। প্রিয়া ভয় পেয়ে পিছু হটল। যখন ট্রাফিক একটু কম হলো এবং সে আবার সেই দিকে তাকালো, অর্পণ সেখানে নেই। সে শ্রমিকদের ভিড়ে কোথাও হারিয়ে গেছে। প্রিয়ার মন ভেঙে গেল। সে আবার গাড়িতে বসে ড্রাইভারকে বাড়ি যেতে বলল। সারা রাস্তা তার চোখ শূন্য ছিল আর হৃদয়ে একটা ঝড় উঠছিল। বাড়ি পৌঁছে এসে দেখল সবকিছু আগের মতোই ছিল। বাড়ি পরিষ্কার, পরিচ্ছন্ন আর শান্ত ছিল। সে নিজেকে সামলানোর চেষ্টা করল। হয়তো সে অন্য কেউ ছিল, অর্পণের মতো দেখতে। হ্যাঁ, এমনটাই হবে। তার অর্পণ এমন কাজ করতে পারত না। সে নিজেকে এটাই বিশ্বাস করাতে চাইল, কিন্তু তার চোখে আঁকা সেই ছবিটা মুছছিল না। সন্ধ্যায় যখন অর্পণ বাড়ি ফিরল, তখন সে একেবারে তেমনই ছিল যেমন রোজ থাকে, হাসি মুখে, সতেজ। সে প্রিয়াকে জড়িয়ে ধরল এবং তার হাতে একটা গাঁট ধরাল। তোমার জন্য, আমার সুন্দরী স্ত্রী। প্রিয়া হাসার ব্যর্থ চেষ্টা করল। সে অর্পণের মুখের দিকে মনোযোগ দিয়ে তাকাল।
কোথাও কি ক্লান্তির কোনো চিহ্ন ছিল, কোনো কালির দাগ? না, কিছুই ছিল না। অর্পণ জিজ্ঞেস করল, কি হলো প্রিয়া, তোমাকে চিন্তিত লাগছে? প্রিয়া কি বলতো? সে কি জিজ্ঞেস করত যে সে কি আজ সিমেন্টের বস্তা তুলছিল? এই প্রশ্ন করতেও তার লজ্জা আসছিল। সে মিথ্যা দিল, না কিছু না, শুধু মাথায় হালকা ব্যথা হচ্ছে। অর্পণ আদর করে তার কপালে হাত বুলিয়ে দিল। তুমি আরাম করো, আমি চা বানাচ্ছি। সেই রাতে প্রিয়া ঘুমাতে পারল না। সে শুয়ে শুয়ে অর্পণের শান্ত মুখটা দেখছিল আর ভাবছিল যে সে যা দেখেছে তা সত্যি ছিল নাকি বিভ্রম। তার হৃদয় বলছিল যে কিছু একটা গণ্ডগোল আছে, কোনো একটা রহস্য আছে যা অর্পণ তার থেকে লুকাচ্ছে। কিন্তু সেই রাতে প্রিয়ার অস্থিরতা এমন এক সত্যের দোরগোড়ায় দাঁড়িয়েছিল যা তার দুনিয়াকে চিরতরে বদলে দিতে চলেছিল। রাত অস্থিরতার চাদর মুড়ে প্রিয়া শিওরে বসে রইল। পাশে শোয়া অর্পণ গভীর ঘুমেছিল। তার মুখে সেই শান্তি ছিল যা প্রিয়ার হৃদয় থেকে বহু দূরে চলে গিয়েছিল। প্রতিবার যখন প্রিয়া চোখ বন্ধ করত, তাকে অর্পণের ঘামে ভেজা ক্লান্ত মুখটা দেখতে পেত। তার ভেতরে প্রশ্নের একটা ঘূর্ণিঝড় উঠছিল। তার ভালোবাসা কি এতই দুর্বল ছিল যে অর্পণ তাকে নিজের সমস্যার কথা বলতে পারল না? অথবা অন্য কোনো কথা ছিল? সকাল হল। সূর্যের প্রথম কিরণের সাথে সাথেই প্রিয়া একটা সিদ্ধান্ত নিল। সে এইভাবে কষ্ট পেয়ে বাঁচতে পারত না। তাকে সত্যিটা জানতে হবে। সে অর্পণকে সরাসরি জিজ্ঞেস করে তাকে বিব্রত করতে চাইল না। তার ভয় ছিল যে তার প্রশ্নগুলো হয়তো অর্পণের আত্মসম্মানে আঘাত করতে পারে। তাই সে নিজেই সত্য জানার চেষ্টা করল। অর্পণ প্রতিদিনের মতো তৈরি হল। সে তার সেরাটাই পরল, জুতো পলিশ করল এবং প্রিয়ার কপালে চুমু খেয়ে বলল, আজ অফিসে বড় মিটিং আছে, আসতে দেরি হতে পারে, আমার জন্য অপেক্ষা করো না। প্রিয়া শুধু মাথা নাড়ল। তার ঠোঁট কাঁপছিল, কিন্তু সে একটা শব্দও বলল না। যেই অর্পণের গাড়ি দৃষ্টির আড়াল হল, প্রিয়া তার ড্রাইভারকে ডেকে নিল। সে একটা সাধারণ সুতির স্যুট পরল, যাতে সে ভিড়ের মধ্যে আলাদা না লাগে। সে ড্রাইভারকে বলল, অর্পণ সাহেবের গাড়িকে অনুসরণ করো, কিন্তু দূর থেকে, যেন সে জানতে না পারে। ড্রাইভার অবাক হল, কিন্তু কোনো প্রশ্ন করল না। প্রিয়ার হৃৎপিণ্ড জোরে জোরে ধড়ফড় করছিল। নিজের স্বামীর ওপর গুপ্তচর বৃত্তি করার জন্য তার নিজের ওপর লজ্জা আসছিল, কিন্তু তার কাছে অন্য কোনো উপায় ছিল না। গাড়ি দিল্লির ব্যস্ত রাস্তাগুলো পার হয়ে সেই পথেই এগোচ্ছিল যেখানে কাল সে সেই দৃশ্যটা দেখেছিল। কিন্তু এমন হলো না। অর্পণের গাড়ি নির্মাণ সাইট থেকে অনেক এগিয়ে গেল এবং শহরের একটা অভিজাত বাণিজ্যিক এলাকায় অবস্থিত একটা উঁচু কাঁচের বিল্ডিংয়ের সামনে থামল। কর্পোরেট টাওয়ার্স। এটাই সেই বিল্ডিং ছিল যেখানে অর্পণের অফিস ছিল। অর্পণ গাড়ি থেকে নামল, নিজের ব্রিফকেস তুলল এবং আত্মবিশ্বাসে ভরে বিল্ডিংয়ের ভেতরে চলে গেল। প্রিয়া একটা গভীর শ্বাস নিল। এক মুহূর্তের জন্য তার মনে হলো যে কাল সে যা দেখেছিল তা হয়তো সত্যিই তার বিভ্রম ছিল। তার হৃদয় আনন্দ আর স্বস্তিতে ভরে গেল। সে ড্রাইভারকে বলল, চলো বাড়ি ফিরে যাই। কিন্তু বাড়ি ফেরার পথে তার গাড়ি আবার সেই নির্মাণ সাইটের পাশ দিয়ে গেল। প্রিয়ার চোখ অসাবধানতাবশত সেই দিকে চলে গেল। আজও সেখানে শ্রমিকেরা কাজ করছিল। ধুলোর সেই একই মেঘ, আওয়াজের সেই একই গুঞ্জন। তার থাকা হলো না। সে ড্রাইভারকে গাড়ি থামাতে বলল। এবার সে গাড়ি থেকে নামল এবং সাহস করে সাইটের দিকে এগিয়ে গেল। তার দামি স্যান্ডেল ধুলোয় মাখা হচ্ছিল, কিন্তু সেটার তার কোনো চিন্তা ছিল না। সে সেখানে কাজ দেখতে থাকা একজন মুন্সি বা সুপারভাইজারের কাছে গেল। প্রিয়া খুব বিনম্রতার সাথে জিজ্ঞেস করল, মাফ করবেন, আমি কি আপনার সাথে 1 মিনিট কথা বলতে পারি? মুন্সি ওপরে তাকাল। একজন ধনী মহিলাকে সেখানে দেখে সে অবাক হল, কিন্তু সে সম্মান জানিয়ে বলল, জি ম্যাডাম, বলুন। প্রিয়া একটা গল্প বানাল। আসলে আমি একটা এনজিওর জন্য কাজ করি। আমরা পরিশ্রমী আর অভাবী মানুষদের সাহায্য করি। আমি কাল এখানে একজন শ্রমিককে দেখেছিলাম, খুব মন দিয়ে কাজ করছিল। আমি শুধু তার সম্পর্কে জানতে চাইছিলাম। সে অর্পণের চেহারার বর্ণনা দিল। লম্বা, ফর্সা রং আর মুখে একটা অদ্ভুত সরলতা। মুন্সি মুচকুড়াল। হ্যাঁ ম্যাডাম, আপনি হয়তো অর্পণের কথা বলছেন। নতুন, গত কয়েক সপ্তাহ ধরেই আসছে, কিন্তু কাজে খুব পাকা। অন্য শ্রমিকেরা যেখানে সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যায়, এই ছেলেটা দুপুরে মাত্র ৩-৪ ঘন্টার জন্য আসে আর অন্যদের সমান কাজ করে চলে যায়। কারোর সাথে বেশি কথা বলে না, শুধু নিজের কাজ করে আর নিজের দিনের মজুরি নিয়ে চলে যায়। মনে হয় খুব আত্মমর্যাদাশীল। প্রিয়ার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। তাহলে এটাই সত্যি ছিল, সে অর্পণই ছিল। কিন্তু দুপুরে
তার মানে অর্পণ সকালে অফিসে যায় আর দুপুরে এখানে শ্রমিকের কাজ করতে আসে। একটা মাল্টিন্যাশনাল কোম্পানির ম্যানেজার সিমেন্টের বস্তা কেন তুলবে? প্রিয়া কাঁপতে কাঁপতে মুন্সিকে ধন্যবাদ জানালো এবং আবার নিজের গাড়ির দিকে ফিরে গেল। এখন তার মস্তিষ্ক অসাড় হয়ে গিয়েছিল। লজ্জা আর দুঃখের জায়গায় এখন একটা গভীর ভয় আর উদ্বেগ জাঁকিয়ে বসল। তার অর্পণ কোনো বড় বিপদে ছিল। বাড়ি পৌঁছে সে সোজা তার ঘরে গেল এবং দরজা বন্ধ করে দিল। তার চোখ অর্পণের আলমারির ওপর পড়ল, যেখানে তার ইস্ত্রি করা স্যুট আর চকচকে জুতো রাখা থাকত। একটা অংশ যা তার সফলতা আর সম্মানের প্রতীক ছিল। কিন্তু এই আলমারিতেই কি তার অসহায়তার কোনো রহস্য লুকানো ছিল? প্রিয়ার হাত কাঁপছিল। সে জানত যে কারোর ব্যক্তিগত জিনিস দেখা ভুল ছিল, কিন্তু আজ তাকে তার অর্পণকে বাঁচাতে হবে। সে সাহস করে আলমারির দরজা খুলল। স্যুট আর শার্টের শাড়ির পেছনে একটা পুরনো লোহার বাক্স ছিল, যার ওপর তালা দেওয়া ছিল। সেই বাক্সে এমন কি ছিল যা অর্পণ দুনিয়ার নজর থেকে লুকিয়ে রাখতে চাইছিল? সেই পুরনো মরিচা ধরা লোহার বাক্সটা আলমারির অন্ধকার কোণে এমনভাবে পড়েছিল যেন কোনো গভীর ক্ষতকে কাপড়ের স্তরের নিচে লুকানো হয়েছে। প্রিয়ার আঙুলগুলো কাঁপছিল যখন সে বাক্সের ছোট তালাটা স্পর্শ করল। এক মুহূর্তের জন্য প্রিয়া দ্বিধা করল। অর্পণের বিশ্বাস ভাঙার অধিকার কি তার ছিল? কিন্তু তারপর তার অর্পণের ক্লান্ত মুখটা মনে পড়ল এবং তার সংকল্প আরও দৃঢ় হল। সে চুলে লাগানোর একটা শক্ত পিন দিয়ে কাঁপতে থাকা হাতে তালাটা খুলল। ক্লিক করে একটা হালকা শব্দ হল এবং বাক্সটা খুলে গেল। বাক্সে কিছু পুরনো মেডিকেল ফাইল রাখা ছিল, যেগুলোতে প্রিয়া আর অর্পণ দুজনেরই নাম ছিল। এইগুলো সেই রিপোর্টস ছিল যা গত কয়েক বছর ধরে তারা সন্তানের জন্য বিভিন্ন ডাক্তারকে দেখাতে গিয়ে জমা করেছিল। প্রতিটি রিপোর্ট একটা বন্ধ দরজার মতো ছিল, যা তাদের আশাকে আরও একবার প্রত্যাখ্যান করছিল। প্রিয়ার মনে পড়ল যে কিভাবে প্রতিবার ডাক্তারের কাছ থেকে ফেরার সময় অর্পণ তার হাত ধরে বলতো, সব ঠিক হবে প্রিয়া, আমাদের সাহস হারালে চলবে না। এই ফাইলগুলোর নিচে একটা নতুন ডায়েরির পাতা ছিল, যা সম্প্রতি ছেঁড়া হয়েছে বলে মনে হলো। এতে অর্পণের হাতে লেখা ছিল। এটা কোনো চিঠি ছিল না, বরং মনে হচ্ছিল কেউ যেন নিজের সাথে বা সরাসরি ঈশ্বরের সাথে কথা বলছে। প্রিয়া সেটা পড়তে শুরু করল। হে মাতারানী, আজ আমাদের বিয়ের 5 বছর হল। আপনি আমাদের সব কিছু দিয়েছেন, সম্মান, খ্যাতি, একটা সুন্দর বাড়ি, কিন্তু আমাদের কোল আজও শূন্য। আমাদের বাড়ি আজও নিঃশব্দ। প্রিয়া বাইরে থেকে হাসে, কিন্তু আমি জানি রাতের অন্ধকারে তার বালিশ আঁশুতে ভিজে যায়। আমি তার এই কষ্ট আর দেখতে পারছি না। বিজ্ঞান আর ডাক্তাররা তাদের চেষ্টা করেছে, এখন শুধু আপনারই ভরসা। আজ আপনার দরবারে দাঁড়িয়ে আমি একটা মানত করছি, একজন স্বামীর মানত, একজন পিতা হওয়ার আকাঙ্ক্ষা রাখা মানুষের মানত। আমি আগামী 41 দিন পর্যন্ত আমার চাকরির পর নিজের শরীর দিয়ে পরিশ্রম করব, নিজের ঘামের রোজগার করব। সেই রোজগার যতই কম হোক না কেন, কিন্তু সেটা আমার পরিশ্রম আর আমার প্রার্থনার প্রমাণ হবে। সেই পবিত্র রোজগার দিয়ে আমি আপনার নামে একটা জাগরণ আমার বাড়িতে করাব। আমি জানি যদি প্রিয়া এটা জানতে পারে, তবে সে ভেঙে পড়বে। সে কখনো আমাকে এভাবে নিজেকে কষ্ট দিতে দেখতে পারবে না। এই কারণেই এই গোপন কথা আমার আর আপনার মধ্যে থাকবে। শুধু আমাদের বাড়ির নীরবতা ভেঙে দিন মা, শুধু আমাদের ইচ্ছেটা পূরণ করে দিন। পাতাটা সেখানেই শেষ হল। প্রিয়ার হাত থেকে সেই কাগজটা পড়ে গেল। তার গালে আঁশু ঝরছিল, কিন্তু এইগুলো দুঃখ বা সন্দেহের আঁশু ছিল না। এইগুলো সম্মান, ভালোবাসা আর সীমাহীন গর্বের আঁশু ছিল। তাহলে এটাই ছিল আসল সত্যি। এটা ছিল আস্থার গল্প, একজন স্বামী তার স্ত্রীর সুখের জন্য করা তপস্যার গল্প। অর্পণের তার দারুণ চাকরির পর কয়েক ঘন্টার জন্য শ্রমিক হয়ে যাওয়া টাকার জন্য ছিল না, বরং প্রার্থনার জন্য ছিল। সে কত না সরল ছিল। সে তার স্বামীকে সন্দেহ করছিল, অথচ তার স্বামী, তার অর্পণ চুপচাপ তাদের দুজনের স্বপ্নের জন্য এমন একটা কঠিন সাধনা করছিল। সে প্রিয়াকে এই কারণে জানায়নি, কারণ সে তার মুখে নিজের জন্য দয়া বা কষ্টের ভাব দেখতে চায়নি। প্রিয়া কেঁদে ফেলল। তার স্বামীর জন্য তার ভালোবাসার সম্মান আজ 100 গুণ বেড়ে গেল। সে ধীরে ধীরে বাক্সটা বন্ধ করল
এবং সেটাকে আবার তার জায়গায় লিখে দিল, যেমন কোনো পবিত্র গ্রন্থকে সযত্নে রাখা হয়। এখন তাকে অর্পণের সাহায্য করতে হবে, কিন্তু এমনভাবে যাতে তার মানত ভেঙে না যায়। সন্ধ্যায় যখন অর্পণ বাড়ি ফিরল, তখন সে আগের চেয়েও বেশি ক্লান্ত লাগছিল, কিন্তু সে তার মুখে হাসির সেই একই মুখোশ চাপিয়ে নিল। প্রিয়া তার কাছে গেল, তার হাত থেকে ব্রিফকেস নিল এবং খুব আদর করে বলল, আপনি খুব ক্লান্ত হয়ে গিয়েছেন, বসুন, আমি আপনার জন্য লেবুর জল আনছি। অর্পণ প্রিয়ার মুখে এক নতুন শান্তি আর একটা গভীর উপলব্ধি দেখল, যা আগে কখনো ছিল না। সেই রাতে যখন অর্পণ গভীর ঘুমে ছিল, প্রিয়া চুপচাপ উঠল এবং বাড়িতে তৈরি ছোট মন্দিরের সামনে গিয়ে দাঁড়াল। সে দেবী মায়ের মূর্তির দিকে তাকালো, হাত জোড় করল এবং তার চোখ থেকে আঁসু ঝরতে লাগল। আজ সেও একটা মানত করতে চলেছিল, তার স্বামীর গোপন কথার একজন নীরব অংশীদার হওয়ার মানত। সেই রাতে বাড়ির ছোট মন্দিরে ঘিয়ের প্রদীপ টিমটিম করছিল। তার হলুদ আলো দেবী মায়ের শান্ত মুখে এক স্বর্গীয় আভা ছড়াচ্ছিল। প্রিয়া হাত জোড় করে মূর্তির সামনে দাঁড়িয়েছিল। তার গালে আঁসু ছিল, কিন্তু চোখে এখন কোনো প্রশ্ন বা দুঃখ ছিল না। তার চোখে একটা শক্তিশালী সংকল্প ছিল, একজন স্ত্রীর তার স্বামীর যোগ্য অংশীদার হবার প্রতিশ্রুতি। সে মনে মনে বলল, হে মা, আমার স্বামী আপনার চোখাটে একটা মানত রেখেছেন। তিনি নিজের শরীরকে কষ্ট দিয়ে, নিজের ঘামের রোজগার দিয়ে আপনার জাগরণ করানোর শপথ নিয়েছেন। আমি তার এই তপস্যা দেখেছি, আমি তাকে আটকাব না, কারণ এটা তার আস্থার প্রশ্ন। কিন্তু আমি নীরবও হব না। আজ আমি একটা মানত করছি, আমি এই যজ্ঞের নীরব সহযাত্রী হব। আমি পর্দার আড়াল থেকে আমার স্বামীর শক্তি হব। যতক্ষণ তারই কঠিন সাধনা চলবে, আমি এটা নিশ্চিত করব যে তার শরীর আর আত্মা দুটোই যেন শক্তিশালী থাকে। এটা আমার প্রার্থনা, এটাকে গ্রহণ করো মা। সেই রাতের পর প্রিয়া পুরোপুরি বদলে গেল। পরের দিন থেকে বাড়িতে একটা নীরব পরিবর্তন শুরু হলো। প্রিয়া যে বেশিরভাগ সময় বাইরের খাবার পছন্দ করত, এখন নিজে রান্নাঘরে ঘন্টার পর ঘন্টা কাটাতে লাগল। সে অর্পণের জন্য বাদাম আর ফল দিয়ে ভরা পুষ্টিকর নাড়ু বানাত। তার লাঞ্চ বক্সে এমন জিনিস রাখত যা তাকে সারাদিন শক্তি দিতে পারত। যখন অর্পণ সন্ধ্যায় ক্লান্ত শ্রান্ত হয়ে বাড়ি ফিরত, তখন প্রিয়া তার জন্য গরম জল আর তেল তৈরি রাখত। অর্পণের এই পরিবর্তনটা অনুভব হলো, কিন্তু সে এটাকে প্রিয়ার ভালোবাসা ভাবল। সে প্রায়ই বলতো, প্রিয়া, তুমি আমার কত খেয়াল রাখো, তোমার জন্যই আমার এত সাহস আছে। সে এটা জানত না যে প্রিয়া শুধু তার খেয়াল রাখছিল না, বরং তার মানত রক্ষা করছিল। কয়েকবার রাতে যখন অর্পণ গভীর ঘুমে থাকত, তখন প্রিয়া চুপ করে উঠত আর তার পায়ের তলায় গরম তেল দিয়ে মালিশ করত। সে সেই পাগুলো সেঁকত যা সকালে চকচকে জুতোর মধ্যে অফিসে যেত আর দুপুরে ধুলো মাটিতে মাখা হয়ে শ্রমিকের কাজ করত। দিন পেরিয়ে গেল, অর্পণ তার দ্বৈত জীবনযাপন করছিল, আর প্রিয়া একজন নীরব প্রহরীর মতো তার সাহস আর স্বাস্থ্যের দুর্গ হয়ে রইল। সে জাগরণ করানোর জন্য সেরা গায়কদের সাথে কথা বলেছিল, বাড়ির সাজসজ্জের জিনিস কিনেছিল এবং প্রসাদের জন্য সব ব্যবস্থা করেছিল। সে সব কিছু নিজে করল, নিজের ব্যক্তিগত টাকা দিয়ে, যাতে অর্পণের ঘামের রোজগার শুধু আর শুধু মাতা রানীর চরণে সমর্পিত হয়। অবশেষে ৪১তম দিন এসে গেল। সেই সন্ধ্যায় অর্পণ যখন বাড়ি ফিরল, তখন সে খুব ক্লান্ত ছিল, কিন্তু তার মুখে একটা গভীর তৃপ্তির ভাব ছিল। আজ তার মানত পূরণ হয়ে গিয়েছিল। তার পকেটে একটা ছোট থলে ছিল, যার মধ্যে ৪১ দিনের পরিশ্রমের রোজগার ছিল। সে ভেবেছিল যে সে বাড়ি গিয়ে প্রিয়াকে সবকিছু বলবে এবং তারপর জাগরণের প্রস্তুতি শুরু করবে। কিন্তু যেই সে বাড়ির দরজা খুলল, সে অবাক হয়ে সেখানেই দাঁড়িয়ে পড়ল। পুরো বাড়ি গাঁদা ফুল আর আমের পাতা দিয়ে সাজানো ছিল। বাতাসে ধূপ আর লোমানের পবিত্র সুগন্ধ ছড়িয়েছিল, আর ভেতরে উঠোন থেকে মায়ের ভজনের মিষ্টি আওয়াজ আসছিল। অর্পণ নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তখনই প্রিয়ার নজর কার উপর পড়ল। সে উঠল আর মুচকি হেসে অর্পণের কাছে এলো। তার চোখে সব উত্তর ছিল। সেই চোখে না কোনো অভিযোগ ছিল, না কোনো প্রশ্ন, শুধু সীমাহীন ভালোবাসা, সম্মান আর গভীর উপলব্ধি ছিল। অর্পণের চোখ ভরে এলো। সে কাঁপতে কাঁপতে গলায় শুধু এতটুকুই বলতে পারল, প্রিয়া, তুমি কিভাবে? প্রিয়া ধীরে ধীরে তার হাত বাড়াল এবং অর্পণের পকেট থেকে সেই ছোট কাপড়ের থলেটা বের করল। সে সেটাকে নিজের চোখে লাগাল। তারপর সে অর্পণের হাত ধরে তাকে মন্দিরের সামনে নিয়ে গেল। সে সেই থলেটা খুলল এবং খুব সম্মানের সাথে সেটাকে দেবী মায়ের চরণে রেখে দিল। এটা একটা মুহূর্ত ছিল যেখানে হাজারো শব্দ নীরব হয়ে গেল। প্রিয়ার এই একটা কাজ
অর্পণকে সবকিছু বুঝিয়ে দিল। সে জানতে পারল যে প্রিয়া তার গোপন কথা জানে। কিন্তু সে তাকে আটকায়নি, বরং তার আস্থার সম্মান করেছে এবং নীরবে তার সবচেয়ে বড় শক্তি হয়ে গেল। অর্পণ এবার নিজেকে সামলাতে পারল না। তার চোখ থেকে আঁসু ঝরে পড়ল। সে প্রিয়াকে নিজের বুকে জড়িয়ে নিল। আজ রাস্তার ধারে দেখা একটা দৃশ্য থেকে যে সম্পর্কটা ভাঙার পথে চলে এসেছিল, সেটা আজ একটা অটুট বন্ধনে বদলে গেল। তাদের ভালোবাসা এখন শুধু ভালোবাসা ছিল না, বরং একে অপরের আস্থার সম্মানও হয়ে গেল। সেই রাতে তারা দুজনেই হাতে হাত রেখে অনেকক্ষণ ধরে জাগরণে বসে রইল। বাড়ির সেই নীরবতা, যা তাদের বছরের পর বছর ধরে কাটছিল, আজ মায়ের ভজন আর ঘণ্টার পবিত্র ধ্বনিতে ভেঙে গেল। তাদের বাড়ি আজ সত্যিই একটা বাড়ি হয়ে গেল, যা আশা, বিশ্বাস আর একে অপরের জন্য নিঃস্বার্থ ভালোবাসার ভিত্তির ওপর দাঁড়িয়েছিল। যদি এই গল্পটি আপনার মন ছুঁয়ে থাকে, তবে এই ভিডিওটি লাইক করুন, আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আপনার জন্য এমন মন ছুঁয়ে যাওয়া গল্প আনতে থাকব। এখন আমরা আপনাকে একটা প্রশ্ন করতে চাই। ভালোবাসায় একে অপরের থেকে রাখা গোপন কথা কি সবসময় প্রতারণা হয়, নাকি কখনো কখনো সেটা ত্যাগ আর সম্মানের সবচেয়ে বড় রূপও হতে পারে? আপনার মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান। ধন্যবাদ।